ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। মেয়েটার কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এভাবে প্রতিদিন আমাকে ইনসাল্ট করা হয়, অপমান করা হয়। কিন্তু কি করব আমি যে গরিব। এই দুনিয়া এমন হয় গরিবের কোনো স্থান নেই। আমি এবার আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে কান্না করতে লাগলাম। তখন আম্মু সাড়া পেয়ে কান্না থামিয়ে বসে থাকলাম। আসলে আমার কষ্ট আমি আম্মুকে জানাতে চাই না। আম্মু জানতে পারলে হয়তো অনেক কষ্ট পাবে। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু ডাকছে, রানু, ও রানু, বাবা তোকে দেখতে একজন মেয়ে এসেছে। কোন মেয়ে আম্মু? তখন ভিতরে আসতে পারি? আমি তো দেখে পুরাই অবাক। আমার মতো গরিবের বাড়িতে বড় লোকের মেয়ে আসবে কখনোই ভাবতে পারিনি। হাতে দেখি অনেকগুলো ব্যাগ। তখন আমি বললাম, জি ভিতরে আসুন। এবার আমার রুমে ঢুকে আমার দিকে কয়েকটা ব্যাগ তুলে দিল। এই নে, এটা তোর জন্য। কি এটা? কাল ঈদ, তাই এটা আমি তোকে দিলাম। সরি, আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই না। আপনি আমার বাসায় এসেছেন, তাই আপনি আমার অতিথি। আমার উচিত আপনাকে অতিথি আপ্যায়ন করা। তখন আম্মুকে চা বানাতে বললাম। তখন আম্মু বলল, বাবা রানু, বাসায় তো চিনি নেই। আমি আনতেছি আম্মু। পকেটে 5 টাকা ছিল। ভেবেছিলাম রাতে একটা বিস্কুট কিনে খাবো, এখন চিনি আনতে হচ্ছে। তাড়াতাড়ি কাফির দোকান থেকে 5 টাকা চিনি নিয়ে আসলাম। তারপর আম্মু আমাকে চা বাড়িয়ে দিল। আমি চাটা নিয়ে মাইশার কাছে গেলাম। তখন মাইশা চা হাতে নিয়ে মুখে চুমুক দিতেই। গল্প শুরুর আগেই বলে দিচ্ছি, গল্পের নায়িকা হচ্ছে মাইশা। মাইশার নামটি পরিবর্তন করা হয়েছে। মাইশা থেকে নীলিমা করা হয়েছে। ছি, এটা চা? এই বলে চা সহ চায়ের কাপটা আমার দিকে ছুঁড়ে মারলো। চাগুলো আমার চোখে মুখে ছিটকে পড়ে গেল। ঠাস! এই কোটিপতির মেয়ে, এটা আমার বাসা, আর এখানে ভদ্র ব্যবহার করুন। আপনার মতো বড় লোকদের গরিবের বাসায় ঢুকতে দেওয়াটাই ভুল। আপনি যে ব্যাগগুলো আমাকে ভিক্ষা দেওয়ার জন্য এনেছিলেন না, সেটা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাবেন। আর হ্যাঁ, টাকা থাকলে সব কিছুই হয় না, ভালো একটা মন লাগে, বুঝেছেন? আর একটু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, বুঝেন তো নাকি বুঝেন না? কথাগুলো রাগেই লোক নিয়ে নীলিমাকে বললাম। এবার নীলিমা রেগে আমাকে বলল, দেখে নেব তোকে রানুর বাচ্চা। ভেবেছিলাম তোর মতো গরিবকে কিছু সাহায্য করে আল্লাহর কাছে পুণ্য লাভ করতে চাই, কিন্তু টাকার বড় জোর না তোর। তোকে আমি দেখে নিব। কথাগুলো বলে রেগে আগুন হয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল নীলিমা। আমি নীলিমার দিকে তাকিয়ে থাকলাম। কেমন একটা লাগলেও আমি ভাবতে লাগলাম, আমি তো কিছুই করিনি। যাক, নীলিমা চলে গেল। পকেটে থাকা রুমালটি বের করে মুখের ওপর ছিটকে থাকা চাগুলো মুছতে লাগলাম। তারপর ফ্রেশ হয়ে টিউশনের জন্য বেরিয়ে পড়লাম। যথাসময়ে বাসায় ফিরে আসলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আজকে কেন জানি পড়তে মন চাচ্ছে না, তাই বিছানায় শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম, মেয়েটার সাথে এরকম ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি। আমি যতই খারাপ হই, কিন্তু একটা মেয়ের শরীরে হাত দিয়ে খুব জঘন্য একটা কাজ করেছি। তাই কাল নীলিমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও বুঝতে পারছি না। সকালে আম্মুটাকে ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর বাস স্টেশনে এসে বাসে উঠে কলেজের জন্য রওনা দিলাম। কলেজে এসে নীলিমাকে খুঁজতে লাগলাম। অবশেষে কলেজের ক্যাম্পাসে নীলিমা ও তার সকল ফ্রেন্ডসদের দেখতে পেলাম। আমি ভয়ে ভয়ে তাদের কাছে এগিয়ে গেলাম। নীলিমাকে দেখে মনে হচ্ছে আমার উপর প্রচণ্ডভাবে রেগে আছে। আমি তাদের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তখন নীলিমা আমার কাছে আসলেই আমি বলতে শুরু করলাম, কালকের ওই ব্যবহারের জন্য আমি সরি। ভিখারি তো ভিখারি হয়। ওই লিজা, ওকে ওই ব্যাগটা দিয়ে দে। আমি কারো কাছে ভিক্ষা নিতে আসিনি, আমি কালকের ওই ভুলটা শুধরাতে এসেছি। ও মা, তাই? খ্যাত পোলা দেখি ভুল করে আবার মাফ চাই। হা হা হা। জি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওই খ্যাত পোলা শোন, জি, কিছু বলবেন? তুই এমন কেন? কেমন? তোকে এত অপমান করি আমরা, তবুও তুই এখন এই কলেজে আসিস কেন? জানো তো, গরিব মানুষের অর্থ না থাকলেও স্বপ্ন হাজারটা থাকে। তার মধ্যে এটা আমার আম্মুর স্বপ্ন। এটা বলে আমি ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে ইতিকে নিয়ে বসে গল্প করতে লাগলাম। তখন নীলিমা আমাদের ক্লাসে চলে আসে। ওই খ্যাত পোলা, তুই এই ইতির সাথে এত কথা বলিস কেন? কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড। আপনার মতো বড় লোক হলেও
ওর কোনো অহংকার নেই। ও মা, তাই? এত ভালো ও? তা আমাকে একটু সুযোগ দিলে না ভালো হওয়ার? আপনাকে আবার কি সুযোগ দিব? আপনি তো টাকার অহংকার দেখাতে ব্যস্ত। দুজনে দুজনে কথা বলছি, তখন শুধু আমার আর নীলিমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। তখন ওই ক্লাসে স্যার চলে আসে। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম আর চিন্তা করতে লাগলাম, পকেটে তো টাকা নেই, তাই আজকে টিউশনি করাতে গিয়ে কিছু টাকা চেয়ে নিব, তা না হলে কালকে কলেজে যেতে পারবো না। যথাসময়ে ঘুম থেকে উঠে টিউশনির জন্য বেরিয়ে পড়লাম। টিউশনি শেষ করে আঙ্কেলকে টাকার কথা বললাম। তখন আঙ্কেল 1000 টাকা এনে দিল। তারপর টাকা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি অনেকগুলো লোক আমাদের বাসায় বসে আছে, সঙ্গে কিছু মিষ্টি ও আমার জন্য কিছু ফলমূল ও কাপড় নিয়ে এসেছে। আমি তাদেরকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওদের মধ্যে আমি একজনের সাথে পরিচিত। উনি হলো জীবনতলী পাঠশালা প্রতিষ্ঠাতা পরিচালক অফিসার রহমান। তোমার জন্য আমাদের গ্রাম অনেক প্রশংসনীয়। তোমার মতো ছেলে খুঁজে পাওয়া মূল্যহীন। তুমি বলো, তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমরা তোমাকে সাহায্য করার জন্য এসেছি। স্যার, আমি একজন ব্যাংকার হতে চাই, এটা আমার মায়ের স্বপ্ন। তোমাকে আমরা সব রকম সাহায্য করব। তুমি শুধু এইচএসসি পাস করো, আমরা তোমার পাশে সবসময় আছি। ওকে স্যার, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কেমন? তারপর সবাই আমার সাথে কুশল বিনিময় করে চলে গেল। আমি সেখান থেকে ফিরে এসে পড়তে বসলাম। পড়া শেষ করে ডিনার করে নিলাম। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর কলেজে গিয়ে সোজা ক্লাসরুমে বসে সবগুলো ক্লাস করতে লাগলাম। আর একটা ক্লাস আছে, ক্লাস করতে ভালো লাগছে না, তাই ক্যাম্পাসে এসে বসে ইতির সাথে গল্প করতে লাগলাম। তখন ওই নীলিমা আমাকে ডাক দেয়। জানি না আজকে কী ফাঁদ পেতে রেখেছে, তাই তার কথায় কান না দিয়ে তাড়াতাড়ি উঠে হাঁটতে লাগলাম। তখন নীলিমা বলল, এই ক্ষেতপোলা, দাঁড়া এখানে, তা না হলে কিন্তু পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিব। মেয়েটার কথা শুনলে প্রচণ্ড রেগে গেলাম। তারপর চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকলাম। তখন নীলিমা আমার কাছে এসে, এই ক্ষেতপোলা, তোর নাম কি বললি না যে? জি, আমি রানু। তা আমরা বন্ধু হতে পারি কি? না, কেন? আপনাদের মতো বড়লোক বাবার মেয়েদের সাথে আমাদের মতো গরিব ছেলেদের কখনো বন্ধুত্ব হতে পারে না। কারোর হোক বা না হোক, আমার চাই। সম্ভব না। এটা বলে আমি চলে আসতে লাগলাম। এদিকে সারাদিন মেয়েটা আমার পিছনে ঘুরঘুর করতে লাগলো। সেটা আমি আড়ালে নোটিস করতে লাগলাম। জানি আবার আমার সাথে মজা করবে, তাই বি কেয়ারফুল। আমি কলেজ শেষ করে বাসায় আসতে যাব। তখন ওই নীলিমা তার গাড়ি নিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে টান দিল। তারপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন ওই নীলিমা তার গাড়ি নিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে টান দিতেই আমি মাটিতে পড়ে গেলাম। তখন নীলিমা তার গাড়ি আমার একটা পায়ের উপর দিয়ে নিয়ে যায়। আমি ব্যথাতে চোখ দিয়ে পানি অঝরে বৃষ্টির মতো পড়তে লাগলো। নীলিমার দিকে তাকিয়ে দেখি জোরে জোরে হাসতেছে সে, আর আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলো। কেমন লাগে এই নীলিমার সাথে পাঙ্গা নেওয়ার মজা? বোঝো এবার বাচ্চাধন। তখন ওই ইতি আমার কাছে দৌড়ে চলে আসে। বিশেষ দোস্তত্ব, আজকের পর্বে ইতির নাম পরিবর্তন করে পিঙ্কি রাখা হবে। এই গল্পের মেইন নায়িকা ইতি পরিবর্তন করে পিঙ্কি নাম রাখা হবে। ধন্যবাদ। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর আমাকে ধরে জোরে কান্না শুরু করে দেয়। আমি ব্যথায় কান্না করতে লাগলাম। তখন পিঙ্কি ও তার সকল ফ্রেন্ড মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে আমার এরকম অবস্থা শুনে আম্মু কান্না করতে করতে হসপিটালে চলে আসে। তখন ডাক্তার আমাকে চিকিৎসা করে বলে আমার পা ভেঙে গেছে, কয়েকদিন সেবা যত্ন নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তারপর আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আমার সঙ্গে পিঙ্কিও আমাদের বাসায় থেকে যায়। মেয়েটা সারাদিন আমার সেবা যত্ন করে চলেছে। আমি ভাবতে লাগলাম জীবনে পিঙ্কির মতো বন্ধু আমি কোথাও দেখিনি। তখন পিঙ্কি আমাকে বলল, রানু, তুমি দেখে নিও আমি ওই নীলিমার কি হাল করি। কি করবি তুই? ও হলো বড় লোকের মেয়ে, টাকার জোরে সব কিছু। কেন? আমিও তো বড় লোক, আমার বাবার তো কোনো টাকার অভাব নেই। আমি তো কখনো কাউকে টাকার অহংকার দেখাইনি। কিছু নিচু মনে মানুষ আছে যাদের মন বলতে কিছুই নেই। বেশ কয়েকদিন পর রানু সুস্থ হয়ে ওঠে, আর এদিকে রানুর সেবা করতে করতে পিঙ্কি অসুস্থ হয়ে যায়। পুরো 1 মাস পিঙ্কি ও রানু কলেজ যেতে পারলো না। এদিকে কলেজে নীলিমা ভাবতে লাগলো, এই লিজিয়া, সেদিন রানুকে এভাবে আঘাত করা আমার উচিত হয়নি। ওই ছোটলেস ক্ষেত ছেলেটার জন্য তোর এত দয়া হচ্ছে কেন রে? কি জানি,
ছেলেটাকে পুরো 1 মাস দেখতে পাইনি, মনে হয় ওই খ্যাত পোলারে আমি ভালোবেসে ফেলেছি। কি বলিস তুই? হ্যাঁ রে দোস্ত। তাহলে এবার কি করবি? রানু কলেজে এলে তার কাছে ক্ষমা চেয়ে নেব। তুই যেভাবে ওর উপর দিয়ে গাড়ি চলিয়ে দিয়েছিস, রানু কি তোকে ক্ষমা করবে? ও করবে না, ওর বাপ করবে। তা নাহলে ওকে এই কলেজ থেকে বের করে দেব। তুই যা ভালো মনে করিস। এদিকে নীলিমার জন্য আমার মনে একটু ভালোবাসা জন্মেছিল, তা ওই দিন অ্যাক্সিডেন্টের পর থেকে নিমিষেই শেষ হয়ে যায়। আমি নীলিমাকে শাস্তি দিয়েই ছাড়বো। নীলিমার অহংকার আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো। প্রায় 2 মাস পর আজকে কলেজে এলাম। কলেজে এসে ক্লাসরুমে ঢুকতে যাব, তখনই নীলিমা আমার কাছে চলে আসে। এসেই বলতে লাগে, সেদিন না বুঝে তোমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছি। হাসালেন আপনি। বড় লোকরা আবার গরিবের কাছে ক্ষমা চায় নাকি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে যাও তো আমার সামনে থেকে, এমনি মনটা খারাপ আমার। তখন ওই পিঙ্কি আমাদের কাছে চলে আসে। এসেই এই নীলিমা, তুই যদি আর একবার রানুর দিকে চোখ তুলে তাকাস না, তাহলে তোর চোখ আমি তুলে নিব। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোদের দুজনকে তো আমি কি করবি তুই? তোর মতো অহংকারী মেয়ে তো। তোদের দুজনকে যদি আজকে আমি এই কলেজ থেকে বের করতে না পারি, তাহলে আমার নাম নীলিমা চৌধুরী না। আরে যা যা, তোর মতো অহংকারী মেয়ে আবার কী বা করতে পারবে? আমি তো তাদের দুজনের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগলাম। এদিকে নীলিমা রেগে গজ গজ করে চলে গেল প্রিন্সিপাল স্যার রুমে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার আমাদেরকে ডাক দিলেন। ছি রানু, তোমাকে আমি অনেক ভালো ছাত্র মনে করেছিলাম। কেন স্যার, আমি কি করেছি? দোষ করে আবার বলেছো কি করেছো? তুমি নীলিমাকে আজকে কলেজে রেপ করতে চেয়েছিলে, তাই না? সি 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 সি। স্যারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন আমি বললাম, না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমাকে বিশ্বাস করেন। বিশ্বাস না করলে আপনি পিঙ্কিকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমার ভুল হচ্ছে না? তাহলে এরা সবাই কি মিথ্যে বলছে? অবশ্যই স্যার, এটা মিথ্যে কথা বলেছে। চুপ কর বেয়াদব। তোর মতো একটা ছেলেকে এই কলেজে ভর্তি করাটাই আমার ভুল হয়েছে। আর পিঙ্কি, তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সর্বনাশ কী করে করতে পারলে? আর একটাও কথা বলবে না। তোমরা দুজনই এক্ষুনি কলেজ থেকে টিচি নিয়ে বের হয়ে যাও। তোমাদের দুজনকে এক্ষুনি কলেজ থেকে টিচি দিয়ে বের করে দেওয়া হলো। আর কখনো যেন তোমাদেরকে এই কলেজের মাঠে না দেখি। স্যার, স্যারের কথাগুলো শুনে আমার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে লাগলো। কি এমন ক্ষতি করেছিল মেয়েটার যে তার শাস্তি আমাকে এভাবে দিতে হলো? কলেজের সকলের সামনে এই অপবাদ নিয়ে আমি বাসায় আসতে যাব, তখন ওই মাঠের মধ্যে নীলিমা আমার সামনে এসে দাঁড়ালো। কেমন লাগছে চান্দু? দিলাম তো এই কলেজ থেকে বের করে। এবার বুঝতে পারবি এই নীলিমের সাথে পাঙ্গা নেবার পরিণাম কি হতে পারে। নীলিমা, আমি তোমার কি এমন ক্ষতি করেছি? তোর সাহস তো কম না, আমার নাম ধরে ডাকিস। আর হ্যাঁ, তোর মতো ছোট লোককে দেখলে আমার গা জ্বলে ওঠে। যা ভাগ এই কলেজ থেকে। আর এই পিঙ্কি, তুই যে এত বড় বড় কথা বললি, এখন কি হলো তোর? নীলিমা, তোকে আমি দেখে নিব। তারপর আর কোনো কথা না বলে কান্না করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফিরে রুমে বসে বসে কান্না করতে লাগলাম। কখন আম্মু আমার রুমে চলে আসে, এসে বলতে লাগলো, রানু, কি হয়েছে বাবা তোর? না মা, কিছু না, এমনিতেই। এভাবে কান্না করিস কেন বাবা? তোর কি কিছু লাগবে? জানিস তো আমরা গরিব। আমার কিছুই লাগবে না মা। তাহলে এভাবে কাঁদার কি আছে বাবা? আম্মু, আমি মনে হয় তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না আর। লাগবে না আমার স্বপ্ন পূরণ করতে তোকে, তুই আমার পাশে থাকলেই হবে। তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে হাওমাও করে কান্না করতে লাগলো। আমি আম্মুকে সান্ত্বনা দিতে লাগলাম। তখন বাড়ির বাইরে একটা গাড়ি, দুজনে কান্না থামিয়ে বাহিরে বের হতে দেখি কান্না থামিয়ে বাইরে বের হয়ে দেখি পিঙ্কি ও তার বাবা গাড়ি নিয়ে আমাদের বাড়িতে এসেছে। তখন, রানু, তুমি যদি কিছু মনে না করো তাহলে পিঙ্কির সাথে তুমি রংপুর কারমাইকেল কলেজে পড়তে পারো। কিন্তু আঙ্কেল, আমার কাছে অত টাকা নেই। টাকা নেই তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে রংপুর বাসায় থাকবো। তুমি ওখান থেকে লেখাপড়া করবে পিঙ্কির সাথে। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়, তুমি আজকে আমাদের সাথে যাবে, কাল থেকে তুমি ও পিঙ্কি একসাথে কলেজ করবে। কি বলো রানু, তুমি যাবে না? আব্বু আম্মুকে ছেড়ে কোথাও যাব না। আর আমি পড়ালেখা করতে চাই না। যেখানে শুধু বড় লোকদের ক্ষমতা চলে সেখানে আমি থাকতে চাই না।
তুই যা বাবা আমাদের ছেড়ে। ভালো করে পড়ালেখা না করলে আমাদের স্বপ্নটা কিভাবে পূর্ণ হবে বল বাবা। কিন্তু আম্মু তোমাদের কি হবে? তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমাদেরকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই যা। আমি দোয়া করি তুই অনেক বড় একজন মানুষ হ। চলো ভিতরে গিয়ে সব কিছু রেডি করে নিই, কারণ আজকে আমাদের রংপুর যেতে হবে। ওকে, চলো তাহলে। তারপর আমি ও পিঙ্কি আমার রুমে গিয়ে সব কিছু রেডি করতে লাগলাম। বাইরে আঙ্কেল ও আম্মু মিলে গল্প করতে লাগলো। তারপর আমি রেডি হয়ে আম্মুকে জড়িয়ে ধরে একটা ভালোবাসার স্পর্শ দিলাম। তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি তাকে বললাম, এই তো আম্মু, তুমি আবারও কান্না করতেছো, আমি কিন্তু আর যাবো না তাহলে। ওকে, আর কাঁদবো না বাবা, তুই যা। তারপর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে পিঙ্কি আর আমি একসাথে রংপুরে চলে আসি। পিঙ্কিদের বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আজকে নতুন কলেজে যাব। সকালে পিঙ্কিটাকে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একসাথে সবাই নাস্তা করে নিই। পিঙ্কির সাথে কলেজে চলে আসলাম। এরপর কলেজে এসে দেখি এটা অনেক বড় একটা কলেজ। কলেজে ঢুকতেই পিঙ্কি আমার হাত ধরে টানতে টানতে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে নিয়ে যায়। তারপর মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। তারপরে প্রিন্সিপাল স্যারের রুমের ভেতর চলে যাই। তখন স্যার আমাদেরকে দেখে বলল, মামনি তুমি এখানে? হ্যাঁ স্যার, আব্বু আমাদের দুজনকে পাঠিয়েছে। তখন পিঙ্কি প্রিন্সিপাল স্যারকে একটা কাগজ দিলেন। স্যার কাগজটা দেখে কিছুক্ষণ পর, আচ্ছা যাও, তোমরা দুজনে গিয়ে ক্লাস করো, আমি দেখতেছি। ধন্যবাদ স্যার। তোমরা দুজনে ক্লাসরুম চেনো? না স্যার। এই রহিম, এদিকে আসো তো, এদের দুজনকে ক্লাসরুমটা একটু দেখিয়ে দিয়ে আসো। এরপর রহিম কাকু আমাদের দুজনকে ক্লাসরুম দেখিয়ে দিয়ে চলে গেলেন। ক্লাসে এসে দেখি স্যার আগে থেকে ক্লাস করাচ্ছে, তাই চুপচাপ একটা সিটে গিয়ে বসে পড়লাম। স্যার ক্লাস করে বেরিয়ে চলে গেলেন। তখন প্রিন্সিপাল স্যার এসে ক্লাসের সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ক্লাসের সবাই আমাদের দুজনকে দেখতে লাগলো। স্যার রুম থেকে চলে গেল। সবগুলো ক্লাস করে বাসায় আসতে আন্টি, যাও তোমরা দুজন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আমি কোনো কথা না বলে রুমে এসে পড়লাম। তারপর একটা তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। তখন ওই পিঙ্কি আমার রুমে চলে আসে। তুই এখানে যা, এখান থেকে, আমি কাপড় চেঞ্জ করব। তুই কাপড় চেঞ্জ করবি তাতে আমার কি? তোকে আম্মু খেতে যেতে বলেছে, চল তাড়াতাড়ি। আচ্ছা একটু ওয়েট কর। আচ্ছা চলো। পিঙ্কির হঠাৎ এরকম পরিবর্তন আমি কিছুই বুঝতে পারলাম না। আমার আর বোঝার দরকারও নেই। আমি পিঙ্কির সাথে খাবার খেতে আসলাম। তখন দেখি আঙ্কেল আন্টি সবাই একসাথে টেবিলে বসে আছে। তখন আঙ্কেল, কেমন লাগলো তোমাদের দুজন নতুন কলেজে? অনেক ভালো আঙ্কেল। জি আব্বু, নতুন কলেজটা আমাদের দুজনের অনেক ভালো লেগেছে। তারপর সবাই মিলে খাবার খেতে লাগলাম। আমার পাশে পিঙ্কি বসে পড়লো। আন্টি আমাদের খাবার বেড়ে দিলেন। আমি চুপচাপ খাবার খেতে লাগলাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, পিঙ্কি বারবার আমার দিকে তাকাচ্ছে। পিঙ্কির চোখের ভাষা দেখে বোঝা যায় এটা বন্ধুত্বের ভাষা নয়, এটাতে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে পিঙ্কি আমার দিকে। আমি বললাম, এভাবে তাকিয়ে থাকলে আমি খাবার খেতে পারি না। আমার কথা শুনে পিঙ্কি মাথা নিচু করে খাবার খেতে, বাহ, মেয়েটার তো অনেক লজ্জা আছে। আন্টি আঙ্কেল আমার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। পিঙ্কি মাথা নিচু করে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। তখন আম্মুর কথা মনে পড়ে গেল। আম্মুর কথা ভাবতে লাগলাম। তখনই দরজায় কে যেন টোকা দিল। আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি পিঙ্কি দাঁড়িয়ে আছে। কি রে, তুই এখানে? এখানে আসলে তোর কোনো সমস্যা? না, সমস্যা আবার হবে কেন? আসলে তোকে একটা কথা বলতে এসেছিলাম। কি বলবি বল। কিভাবে যে বলি, আমার লজ্জা করছে। লজ্জা করলে বলার দরকার নেই। আচ্ছা যা, তোকে অন্যদিন বলবো। আচ্ছা তাহলে যা এখান থেকে এখন। আরে যাচ্ছি, এত কথা বলিস কেন? তোকে জেলতে বলেছি, যা। তখন পিঙ্কি আমার রুম থেকে চলে গেল আর আমি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ি। শরীরটা অনেক ক্লান্ত। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হঠাৎ করে পিঙ্কি এত পরিবর্তন কিভাবে হলো? তার মানে পিঙ্কি কি আমাকে, না না না, তা হবে কেন? পিঙ্কি তো আমার বেস্ট ফ্রেন্ড, তার উপর তাদের বাসায় আমি থাকি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। একেবারে সন্ধ্যার দিকে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পিঙ্কিদের ছাদে চলে গেলাম।
ছাদে গিয়ে দেখি পিঙ্কি কারোর সাথে যেন কথা বলতেছে আর জোরে জোরে হাসতেছে। পিঙ্কি কি এভাবে হেসে হেসে কথা বলে দেখে আমার মনটা যেন কেমন করতে লাগলো। তখনই পিঙ্কি আমাকে দেখে ফেলে তার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে আমাকে বলতে লাগলো, তুই এখানে? কেন আসতে পারি না বুঝি? আর হ্যাঁ, তুই কার সাথে এভাবে হেসে হেসে কথা বলছিলি? আমার এক বান্ধবীর সাথে। ও, আমি তো মনে করেছিলাম অন্য কিছু। কি কুত্তা, আমি কার সাথে কথা বলবো? আমার মনে তো শুধু তুই। কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে তুই এরকম আচরণ করছিস কেন আমার সাথে? সেটা তোকে বুঝতে হবে না। এভাবে দুজন বসে গল্প করতে লাগলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর রুমে এসে পড়তে বসলাম। তখন ওই পিঙ্কি আমার রুমে চলে আসে। ভিতরে আসতে পারি স্যার? আমি এখন পড়তেছি, এখন ভিতরে আসা নিষেধ। কি বললি কুত্তা? তোকে তো আজ আমি। আরে কিছু না, আয় ভিতরে আয়। তাই বলো? তারপর পিঙ্কি আবার রুমে এসে টেবিলে বসে পড়ে। তুই এখানে বসলি যে? তোর সাথে পড়বো তাই। ও আচ্ছা। তারপর দুজনে মিলে পড়তে বসলাম। পড়া শেষ করে সবাই মিলে একসাথে ডিনার করে নিলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ফজরের সময় ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরার পর হালকা কিছু রাস্তা করে পিঙ্কির সাথে কলেজে চলে আসলাম। কলেজে এসে সোজা ক্লাসরুমে প্রবেশ করলাম। তারপর মাঝামাঝি একটা সিটে গিয়ে বসে পড়লাম। তখনই আমার সিটে একটা ছেলে এসে বসে। তখন ছেলেটা বলতে লাগলো, হাই, আমি সাজ্জাদ। হ্যালো। আমরা কি বন্ধু হতে পারি? নিশ্চয়ই, কিন্তু ওকে। তারপর দুটি ক্লাস করে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম। তখন ওই সাজ্জাদ কিছু ছেলে ও মেয়েকে নিয়ে এসে আমাকে, এটা হলো মনির, আদরি, ফাহিম। আমি তাদের সবার সাথে হাত মিলিয়ে নিলাম। তারপর সকলে মিলে অনেক মজা করতে লাগলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় আসতে যাব। তখনই পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি একটা পরী, মনে হয় আসমান থেকে নেমে এসেছে। আমি মেয়েটাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটা সোজা আমার কাছে চলে আসে, এসে বলতে লাগলো, এই যে মিস্টার, কলেজে নতুন এসেছো নাকি? এজন্যই তো কলেজে বড় অপু আছে, তাদের সম্মান করতে হয়, তা তুমি জানো না? নিশ্চয়ই জানি তো, কিন্তু এখানে বড় আপু কোথায়? কেন, তোমার সামনে। ও আপু, সরি, আমি জানতাম না। ইটস ওকে। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমি রানু। আপু, আপনার নাম কি? আমি রীতা। ওকে আপু, তাহলে আমি এখন আসি। তোকে যেতে বলেছি? না। তাহলে যাচ্ছিস কেন? একটু কাজ আছে। ওকে যাও, কিন্তু কালকে থেকে কলেজে আসলে আগে আমার সাথে দেখা করতে হবে। ওকে আপু। মেয়েটার সাথে কথা বলে দেখি পিঙ্কি রেগে আগুন হয়ে আছে। মনে হয় আজকে আমাকে একা পেলে কাঁচা কিলে খাবে। সারা রাস্তা কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে ভাবতেছি, পিঙ্কির এরকম আচরণ হঠাৎ এমন কেন? কিছুক্ষণ পর আন্টি চিৎকারের শব্দ শুনতে পাই। আমি ভয় পেয়ে রুমের বাইরে বের হয়ে দেখি আন্টি চিৎকার করে কান্না করছে। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি কি হয়েছে, আর আপনি এভাবে কান্না করছেন কেন? বাবা রানু, দেখ না, পিঙ্কি কলেজ থেকে এসে দরজা লাগিয়ে দিয়ে জোরে জোরে কান্না করছে। কি বলেন এসব কি আন্টি? বাবা, তুমি কি পিঙ্কিকে কিছু বলেছো? না আন্টি, আমি তো কিছুই বলিনি। আন্টি আপনি দাঁড়ান, আমি দেখতেছি। তখন পিঙ্কিকে ডাকতে লাগলাম, কোনো সারা শব্দ নেই। তাই রেগে গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে দেখি পিঙ্কি ফ্যানের সাথে ফাঁস টানতেছে। আমি দেখি তো অবাক। তাড়াতাড়ি পিঙ্কির কাছে গিয়ে জোরে একটা ঠাস করে চর মারি। আমার চর খেয়ে পিঙ্কি মাথা নিচু করে কান্না করতে লাগলো। তখনই আমি ভিতরে এসে পিঙ্কিকে জড়িয়ে ধরে জোরে হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমি তো অবাক, হঠাৎ করে মেয়েটা এরকম আচরণ করার মানে কি হতে পারে এর মানে? কিছুক্ষণ পর আন্টি চলে গেলে আমি পিঙ্কিকে বলতে লাগলাম, তুই মরতে যাচ্ছিস কেন? কুত্তা, তোর জন্য। আমার জন্য মানে? তোকে আমি আবার কি করলাম? সব কিছু করে বলছি, কিছুই করিনি। তুই কি কিছুই বুঝিস না? না, আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই সব কিছু খুলে বলতো আমায়। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। পেজে লাইক দিয়ে সাথে থাকুন।